আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক বাংলা, গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। আমি আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্বের বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রত্যেক ভাষায় কিছু মৌলিক ধ্বনি রয়েছে, ওই ধ্বনিগুলোকে সাধারণত সাউন্ড বলে। বাংলা ভাষায় কিছু মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস, গলনালী, মুখবিবর বা মুখ কোথাও বাধা পায় না বা চাপা খায় না, তাকে স্বরধ্বনি বলে। যেমন অ উচ্চারণ করতে গিয়ে আমাদের আওয়াজটা কোথাও বাজে না, কিন্তু আমি যদি ক উচ্চারণ জিহ্বার গোড়ায় কিন্তু একটা বাজে। তাহলে যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস, গলনালী, মুখবিবর বা মুখের খালি জায়গা কোথাও বাধা পায় না বা চাপা খায় না। চাপা খায় না কথাটা এই জন্য বলতে হচ্ছে, যদিও বা এই কথাটা বইতে নাই। আমি যদি বলি হ কোথাও বাধা পায় নাই, তাহলে কি এটা স্বরধ্বনি? না, বাধা পায় নাই কিন্তু একটা চাপা খাইছে, সেই জন্য চাপা খাওয়া শব্দটা এখানে বলা দরকার। স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি ব্যবহৃত হয় 11টি। এর সুবিধার জন্য আমরা বলতে পারি স্বর স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। এই বর্ণটা নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন উচ্চারণ আছে। এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে ও, কারণ আমরা যদি বলি নৌকা, দন্ত ন ওকার, আমি যদি দন্ত ন ওকার, এটা হচ্ছে ওকার, দন্ত ন ওকার, দন্ত ন ওকার। এটা যদি আও হয়ে থাকে তাহলে দন্ত ন আওকার, নাওকা। আমরা কি নাওকা বলি? না, এটা নাওকা নয়, নৌকা। সুতরাং এটা ও। এরপর আছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির পরে আছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির যে সংজ্ঞা, এই সংজ্ঞার বিপরীত সংজ্ঞায় হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস, মুখবিবর, গলনালী, মুখবিবর বা কোথাও বাধা পায় এবং অথবা বুঝতে পারা যাওয়ার মতো চাপা খায়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক বলতে গিয়ে আমার জিহ্বার গোড়ায় গলার মধ্যে একটু বাধা বাজছে, আওয়াজটা ওখানে বাজতেছে। আমি যদি বলি টুটে বাজতেছে, না বাজিয়া শব্দটা বের হতে পারতেছে না, ল, এখানে বাধা প্রাপ্ত হচ্ছে। তো ব্যঞ্জন ধ্বনিগুলো আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয় 39টি। যেমন খ, গ, ঙ, ছ। আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রামে এই ছটা উচ্চারণ একটু ভুল আছে। আমরা নিজেরাও ভুল উচ্চারণ করি, যেহেতু আমাদের ছোটকাল থেকে শিখা। এটা ছ নয়, এটা হচ্ছে ছ। এটা হচ্ছে আমাদের, আমি ফরাসি তালব্য বা অগ্র তালব্য আছে, ছ। আমরা বলি ছাগল, আসলে ছাগল নয়, এটা হবে ছাগল। জামাই, যমজ, জয়, ছ, জ, ইয়, ট, ঠ, ড, মূর্ধন্য ন, ত, থ, দ, দন্ত ন,
প ফ ব ভ ম অন্তস্থ জ ব বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ড বিন্দু র ড বিন্দু র অন্তস্থ হন্দত্ত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তো এখানে ব বিন্দু র আর ব শূন্য র দুই জায়গায় দুই কথা প্রচলিত। ব বিন্দু র এটা কি ব বিন্দু র হবে না ব শূন্য র হবে? আসলে ধরতে গেলে ব বিন্দু র হয়, কারণ আমরা শূন্য বলা হয় যদি মাঝখানে খালি জায়গা থাকে সেটাকে বলা হয় শূন্য, আর যদি মাঝখানে খালি জায়গা না থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ বেগ কিছু নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আমরা যেটা দিয়ে থাকি সেটা বিন্দু, সেটা শূন্য নয়, সুতরাং এটা ব বিন্দু র। এরপর আমরা আসি খা এবং ফলা। খা এবং ফলা নিয়ে। খার কাকে বলে? সংক্ষেপে বলতে গেলে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এর আগে তাহলে বর্ণের কথা নিয়ে বলি। বর্ণ, বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে। আমরা যে ধ্বনিটা উচ্চারণ করি সেই ধ্বনিটা বোঝাবার জন্য যে চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে বর্ণ। আমি খ বললাম মুখে, মুখে যখন বলি সেটা ধ্বনি, কিন্তু আমাকে যদি সেটা লিখে দেখাতে হয়, আমি লিখে দেখালে ক, তাহলে এই খটা হচ্ছে বর্ণ। যখন খটা আমি মুখে উচ্চারণ করব খ, সেটা হবে ধ্বনি। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। তাহলে স্বরধ্বনি যেভাবে আছে, ব্যঞ্জন যেভাবে আছে, সেভাবে স্বর বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণ থাকবে। স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির লিখিত রূপকে বা দ্যুতিত চিহ্নকে স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। এরপর আমরা আসি খা। খা এবং ফলা। কা কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন আমি যদি বলি অ, এটার কোনো কার নেই। আ, আর জন্য কার আছে, আ সমান আকার, এইটা হচ্ছে কা। তাহলে আমরা দেখতেছি সেটা যখন সংক্ষিপ্ত হচ্ছে তার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। রসই, রসই সমান রসইকা, আকৃতিটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের যখন ওই স্বর বর্ণটা আলাদা ব্যবহৃত হয় তখন সেটা পূর্ণ রূপ থাকে, অর্থাৎ তার নিজস্ব রূপ থাকে। যখন ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহৃত হয় তখন তার রূপটা পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি কি, এটা কই হয়ে যাবে, আমি লিখতে চাচ্ছি কি, তাহলে এই স্বর বর্ণের আকারটা কি, তাহলে এই যে রসইকারটা ব্যঞ্জন ধ্বনির সাথে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। যখন এরকম স্বরবর্ণের চিহ্ন, স্বরবর্ণ ব্যঞ্জনের সাথে যুক্ত হবে তখন তার আকৃতিটা পরিবর্তন হবে এবং সংক্ষেপ হবে। এই সংক্ষিপ্ত আকৃতিটা হচ্ছে কার। বাংলা ভাষায় কার আছে 10টি, যেহেতু অ এর কোনো কার নাই আর সবগুলোর কার আছে। স্বর অ কোনো কার নাই, আ স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও, এই 10টি বর্ণের কার আছে, একটি কার নেই। এরপর আছে ফলা। ফলা, তো ফলা, সরি বানানটা একটু বলছি, ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যেমন কা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সেভাবে ফলা। তাহলে স্বরবর্ণে আছে 11টি, কার আছে 10টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, কিন্তু ফলা আছে 6টি। ফলাগুলো হচ্ছে, আমি বলি ন ফলা, তার দন্ত ন হোক বা মূর্ধন্য ন হোক, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। র ফলার কিন্তু আমরা সবগুলো ফলা জানি, র ফলা কিন্তু দুই রকম ব্যবহৃত হয়, যেমন ম ফলা, ম র ফলা, এটা হচ্ছে ম র ফলা। স্বরবর্ণের কার যখন ব্যবহৃত হয়, সে কার যেমন রূপ পরিবর্তন করে, ঠিক তদ্রূপ ফলাও কি করে, বর্ণগুলোর রূপ পরিবর্তন হয়ে যায়, একটু পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে আছে গোবিন্দ একরকম, কিন্তু এখানে রফলাটা হয়ে গেছে অন্যরকম, তাহলে এটা রূপ পরিবর্তন হয়। এটা হচ্ছে রফলা। যদি আমি বলি অর্ণ, অর্ক, অর্ক, এটাও হচ্ছে রফলা। তবে আমাদের সাধারণত রফলা বর্ণের পরবর্তীতে উচ্চারিত হয়, যেমন মর ফলা, মর পরে উচ্চারিত হচ্ছে রফলা, কিন্তু অর্ক র্যাপটা কিন্তু কয়ের আগে উচ্চারিত হয়ে যাচ্ছে। এরকম আগে উচ্চারণ, রফলা যখন বর্ণের আগে উচ্চারণ হয় সেটাকে আমরা র্যাপ বলি, আর রফলা যখন বর্ণের পরে উচ্চারিত হয় তখন সেটাকে আমরা ঠিকই রফলা বলে থাকি। তাহলে র্যাপ সেটা হচ্ছে একটা রফলা। এরপর আমরা আসি উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ভাষার যে ব্যঞ্জন বর্ণ আছে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। তো স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? ব্যঞ্জন বর্ণকে উচ্চারণের স্থান অনুযায়ী আমি ভাগ করতেছি, স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? একটু চিন্তা করে দেখো তো, কয় ভাগে ভাগ করা যাবে? হ্যাঁ, চিন্তা করেছো। স্থান, ব্যঞ্জন বর্ণগুলো কোনো না কোনো স্থানে বাধা পাচ্ছে, সে নিয়ে এই স্থান অনুযায়ী এটাকে ভাগ করতে পারতেছি, কিন্তু স্বরবর্ণগুলো বা স্বরধ্বনিগুলো তো এরকম কোথাও বাধা পাচ্ছে না, তাহলে এটা স্থান দিয়ে কীভাবে আমি ভাগ করবো? সেজন্য স্বরধ্বনিকে স্থান অনুযায়ী কোনো ভাগ করা যায় না, ব্যঞ্জন ধ্বনিকেই স্থান অনুযায়ী ভাগ করা যায়। একটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, যেমন ক, ক, এটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়। আর একটা হচ্ছে তালব্য বা অগ্র তালুজাত, আমরা যেটা ছ বলি, ছ। স যদি বলি তো ওই জিহ্বাটা অগ্র তালুতে লাগতেছে না, ছ বললে লাগে, তো ছ, তালব্য বা অগ্র তালুজাত। এরপর আছে মূর্ধন্য বা পশ্চাৎ তালু দন্তমূলীয়, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়। ট, আমাদের দন্তমূল একটা সামনে আছে, ত, ত, এটা হচ্ছে সামনে, আরটা ট। মারি, আমাদের যেটা মারি বলি, মারির আরটা পিছনে একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গার শেষ মাটা, এটাই হচ্ছে দন্তমূল, এটাই হচ্ছে মূলত পশ্চাৎ দন্তমূল। সামনে যেটা আছে দাঁতের পাশে, এটা হচ্ছে অগ্রদন্তমূল। দাঁতের পর একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গার পরের অংশ, এটাই হচ্ছে পশ্চাৎ দন্তমূল। ট, আমাদের জিহ্বাটা উচ্চারণ করতে যাই ওই পশ্চাৎ দন্তমূল ট। আমি যদি ত বলি, জিহ্বাটা সামনে যদি রাখি তাহলে এটা ত হয়ে যাচ্ছে, তার মানে অগ্রদন্তমূলীয় বর্ণ হয়ে যাচ্ছে। ট, ঠ, ড, ড, এগুলো হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। এরপর আছে দন্ত, দাঁত বা দন্ত, অগ্রদন্তমূলীয়। ত, দ, দন্ত, ত, এগুলো হচ্ছে দন্ত বা অগ্রদন্তমূলীয়। এরপর আছে প, বাতাসটা বাধা পাচ্ছে কোথায়? প, ক, বাধা পাইছিল গলায়, সেটা হচ্ছে কণ্ঠনালীয় ছিল। আবার প, এই ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের বাধা পাচ্ছে কোথায়? ঠোঁটে, সুতরাং এটা উষ্ট বর্ণ। তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ভাষা যে ব্যঞ্জন ধ্বনি আছে, এই
ব্যঞ্জনধ্বনিগুলো 5 প্রকার: কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বা অগ্রতালুজাত, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়, দন্ত বা অগ্রদন্তমূলীয়, পুষ্ট। এই 5 ভাগে ভাগ করা যায়। এরপরে আমরা আসি গুশ। গুশ গুশ এবং অগুশ। গুশ এবং অগুশ। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এই বর্ণগুলোকে স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। স্পর্শ বা স্পৃষ্ট। কোথাও খ প্রথমে ধাক্কা খায় আর তারপর সুরে। খ হ ধাক্কা খায় নাই, জ ধাক্কা খায় নাই, খ খ এগুলো ধাক্কা খায়। এরকম যেগুলো ধাক্কা খাওয়ার পরেই সুরে আওয়াজ, সেগুলোকে স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। বাংলা ভাষায় স্পষ্ট বা স্পৃষ্ট বর্ণ হচ্ছে 25টি। ক খ ক থেকে ম পর্যন্ত। ক খ এগুলাকে বলা হয় খ বর্গীয় ধ্বনি, আর খ খ এগুলাকে বলা হয় খ খ ছ ছ এগুলো হচ্ছে ছ বর্গীয় ধ্বনি। এভাবে প্রথম বর্ণ অনুযায়ী বর্গের নামটা বলা হয়। তো এই বর্গীয় ধ্বনি এইগুলো 2 প্রকার, একটা হচ্ছে গুশ আর একটা হচ্ছে অগুশ। আমাদের ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের গলা দুটি স্বরতন্ত্রী থাকে। এই স্বরতন্ত্রীগুলো কিছু বর্ণের মধ্যে অনুরণিত হয় বা কাঁপে, আবার কিছু বর্ণে অনুরণিত হয় না বা কাঁপে না। যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে গুশ ধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অগুশ ধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত আমরা যদি মুখস্থ রাখতে যাই, ক খ প্রথম 2টা অগুশ, এর পরের 3টা গুশ। তাহলে ক এটা হচ্ছে অগুশ, খ অগুশ, গ একটু হাত দিলে বোঝা যাবে ক বলতে অনুরণিত কম হয়, গ এটা বলতে একটু কাঁপে বেশি। এরপর হচ্ছে অল্প প্রাণ। যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস বেশি দরকার হয়, বাতাসের চাপ বেশি দরকার হয়, সেটা মহাপ্রাণ। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস কম দরকার হয়, সেটা অল্প প্রাণ। আমি যদি ক বলি, ক এটা অল্প প্রাণ, খ এটা মহাপ্রাণ, আবার খ এটা অকুশ, খ অকুশ। তাহলে খ অকুশ মহাপ্রাণ, ক অকুশ অল্প প্রাণ। তাহলে যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম প্রয়োজন হয় সেটা অল্প প্রাণ, আর চাপ বেশি প্রয়োজন হলে মহাপ্রাণ। এরপরে আমাদের আছে কিছু উচ্চধ্বনি। উচ্চধ্বনি যে ধ্বনিগুলো সাধারণত উচ্চারণটা দীর্ঘায়িত করা যায়, যেমন ক এটা আমি উচ্চারণ দীর্ঘায়িত করতে পারবো না, ক এটা তো বলা যাবে না। আমি যদি বলি শটা দীর্ঘায়িত করা যায়। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই 4টি বর্ণকে উচ্চধ্বনি বলা হয়। যেহেতু এগুলোর উচ্চারণ দীর্ঘায়িত যতক্ষণ খুশি দীর্ঘায়িত করা যায়। এই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এই 3টি বর্ণ হচ্ছে অকুশ, আবার অল্প প্রাণ। আর হ সেটা হচ্ছে গুশ মহাপ্রাণ, গুশ মহাপ্রাণ। অন্তস্থ ধ্বনি আমাদের আরেকটা আছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কাকে বলে? অন্তস্থ ধ্বনি 2টা, অন্তস্থ জ আর অন্তস্থ ব। অন্তস্থ জ, অন্তস্থ ব। এই অন্তস্থ জ এবং অন্তস্থ ব এগুলোকে এই গুরুধ্বনি স্থান স্পর্শ এবং উৎস। আমরা ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো বলেছিলাম স্পর্শ এবং তালব্য স, মূর্ধন্য স, দন্ত সহ যেগুলো বলেছি উৎস, এই 2 উচ্চারণের মাঝখানে, সেজন্য এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি, মানে মাঝখানের ধ্বনি আর কি। তো আমরা অন্তস্থ জ তো চিনি, কিন্তু অন্তস্থ বটা কিরকম? আউ আউ আউ, ইউয়াস ভি ভি ভি, এটাকে আমি বেশি টানতে পারি না, আবার সরাসরি বয়ও বলতে পারি না। ইউয়াস বি বয়ও বলতে পারি না,
আবার ই করে টানতে পারি না, তাহলে মাঝখানে ভি ভি এটা হচ্ছে ওই জন্য এটা হচ্ছে এই অন্তস্থ ধ্বনি। তো আমাদের যে স্বর ধ্বনি আছে, স্বর ধ্বনির মধ্যে 25টি যৌগিক স্বর আছে। এই যৌগিক স্বরগুলো আমি একটু দেখাই। যৌগিক স্বর কিরকম: বই, এখানে স্বর আছে কয়টি? বই, এখানে স্বর কয়টি আছে? হ্যাঁ, এখানে স্বর আছে দুটি। বর মধ্যে একটা অ আছে, এরপর একটা রস্বই আছে। তাহলে অ এবং রস্বই এই দুটা স্বর একসাথে এসেছে এবং আমাদের উচ্চারণের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি এগুলো উচ্চারিত হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে যৌগিক স্বর। এগুলো যৌগিক স্বর। এরকম ওই, ও, ও, এইভাবে এরকম একটা ধ্বনির সাথে অন্য একটা ধ্বনি স্বরধ্বনি মিলে যৌগিক স্বরগুলো সৃষ্টি হয়। এরকম যৌগিক স্বরধ্বনি আছে আমাদের 25টি। তবে বর্ণমালায় আমাদের যে বর্ণমালা আছে, ধ্বনির তালিকা আছে, এই ধ্বনিতে যৌগিক স্বর দেওয়া আছে দুইটি। একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। ওই, অ রস্বই, ওই, ওই, ও, অ, ও বলো অথবা ও বলো, ও, 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 আও নয়, আও হলে তো আ হবে, ও। এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি আমাদের তালিকা আছে, কিন্তু মোট যৌগিক স্বরধ্বনি আছে 25টি। এরপরে ব্যঞ্জন বর্ণগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয় এবং সেটা কুশ নাকি উকুশ, এই তালিকাটা দেখো। এই তালিকাটা দেখে তোমরা ভালো বুঝতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, তোমরা এই সাইডে লক্ষ্য করো, ক বর্ণটি আমরা ঘুষ ও ঘুষ যে তালিকা পড়েছিলাম, ক বর্ণটি যেহেতু প্রথম বর্ণ সেই জন্য এটা অঘুষ। এটা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। আবার এটা যেহেতু শ্বাস কম নেই সেই জন্য এটা অল্প প্রাণ। আবার এটা উচ্চারিত হয় কণ্ঠ থেকে, জিহ্বামূল থেকে, সেই জন্য এটা কণ্ঠ। তাহলে আমরা ক ধ্বনির পরিচয় এভাবে বলতে পারি: ক, ক বর্গীয়, অঘুষ, অল্প প্রাণ, কণ্ঠধ্বনি। কটা ক বর্গীয়, যেহেতু ক, খ, গ, গ, ও এগুলো হচ্ছে ক বর্গীয়। ক, ক বর্গীয়, অঘুষ, অল্প প্রাণ, কণ্ঠধ্বনি। হ্যাঁ, কণ্ঠধ্বনিতে উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠ, যখন ক বর্ণটি কণ্ঠধ্বনি হবে তখন কিন্তু কণ্ঠ এখানে একটা জয়ফলা যুক্ত হবে। আমি এগুলো বলি কণ্ঠধ্বনি, তাহলে জয়ফলা যুক্ত স্থান কণ্ঠ, কিন্তু বর্ণটার জন্য যখন আমরা বলবো তখন কণ্ঠধ্বনি জয়ফলা দিয়ে বলতে হবে। তালু স্থান, কিন্তু এটা তালব্য ধ্বনি। মূর্ধা মূর্ধন্য ধ্বনি, দন্ত দন্ত ধ্বনি, অর্থাৎ শেষে জয় ফেলা হবে। উষ্ট উষ্ট ধ্বনি। সবগুলোতে এভাবে বলতে হবে। তাহলে খ অঘুষ, অল্প প্রাণ, কণ্ঠধ্বনি। খ অঘুষ, মহাপ্রাণ, কণ্ঠধ্বনি। গ ঘুষ, অল্প প্রাণ, কণ্ঠধ্বনি। ঘ ঘুষ, মহাপ্রাণ, কণ্ঠধ্বনি। ও ও ঘুষ, নাসিক্য। এটাকে অল্প প্রাণও বলা হবে না, মহাপ্রাণও বলা হবে না, এটাকে বলে নাসিক্য। যে ধ্বনি উচ্চারণ করার সময় নাক দিয়ে শ্বাস বের হয় সেই ধ্বনি হচ্ছে নাসিক্য। তাহলে অঘুষ, ঘুষ, নাসিক্য, কণ্ঠধ্বনি। এভাবে আমরা ছ, এবার আমি তাড়াতাড়ি বলে যাব। ছ অঘুষ, অল্প প্রাণ, তালব্য। ছ অঘুষ, মহাপ্রাণ, তালব্য। জ ঘুষ, অল্প প্রাণ, তালব্য। ঝ ঘুষ, মহাপ্রাণ, তালব্য। ও ঘুষ, ইয় ঘুষ, নাসিক্য, তালব্য। ট অঘুষ, অল্প প্রাণ, মূর্ধন্য। ঠ অঘুষ, মহাপ্রাণ,
মূর্ধন্য ড গুশ অল্প প্রাণ মূর্ধন্য ড গুশ মহাপ্রাণ মূর্ধন্য মূর্ধন্য ন গুশ নাসিক্য মূর্ধন্য ন ত অগুশ অল্প প্রাণ দন্ত থ অগুশ মহাপ্রাণ দন্ত দ গুশ অল্প প্রাণ দন্ত দ গুশ মহাপ্রাণ দন্ত দন্তন নাসিক্য দন্ত ফ অগুশ অল্প প্রাণ উষ্ট ফ অগুশ মহাপ্রাণ উষ্ট ব গুশ অল্প প্রাণ উষ্ট ব গুশ মহাপ্রাণ উষ্ট ম গুশ নাসিক্য উষ্ট। আশা করি তোমরা যে কোনো একটি ধ্বনির ধ্বনিতাত্ত্বিক পরিচয় বলতে পারবে। এখন আমি যদি বলি দ বর্ণটি কি, একটু তোমরা বলার চেষ্টা করো। হ্যাঁ, দ বর্ণটি গুশ অল্প প্রাণ দন্তধ্বনি। এরকম অনেক প্রশ্ন হতে পারে এই চারটাকে। যদি তোমরা চারটা ভালো করে বুঝো তাহলে এই পরিচয়গুলো বলতে পারবে। আসসালামু আলাইকুম।